প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের সরাসরি আয়োজনে। হ্যাঁ দর্শক, দেশে চলছে একটা আতঙ্ক, রাসেল ভাইপার, বিষধর সাপ এবং এটা প্যানিক অ্যাটাকের মতো হয়ে গেছে। এই বিষয়গুলো আমরা জানবো। পাশাপাশি আমাদের দেশে যে স্ট্রোকের হার বেড়ে চলেছে, স্ট্রোকের আধুনিক চিকিৎসা কী, কেন স্ট্রোক হচ্ছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন স্বনামধন্য নিউরোলজিস্ট প্রফেসর ডাক্তার এম.এস. জহিরুল হক চৌধুরী। তিনি প্রফেসর অফ নিউরোলজি, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রফেসর জাহির, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব যে রাসেল ভাইপার, আমরা যতটুকু জানি একটি বিষধর সাপ। এটা কিন্তু পৃথিবী জুড়ে আমার যতটুকু মনে পড়ে যে জর্শো এবং ফেডরিক নামে দুজন বিজ্ঞানী ছিল, তারা 1797 সালে এই বিষধর সাপটা চিহ্নিত করে এবং আমাদের দেশে এটা আমরা 2002 সালে প্রথম এই বিষধর সাপটা দেখতে পাই। কিন্তু এটার অবস্থান কিন্তু ভারতবর্ষেই এই সাপটি অবস্থান। তো এটার কারণে যে জিনিসগুলো হয়, যে অনেক সময় দেখা যায় যে অনেকে প্যানিক অ্যাটাকে হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, আসলে এই বিষয়টি কী কারণে, প্রথমে এটি আপনাকে জানতে চাইব। রাসেল ভাইপার নিয়ে এখন যে এটা চলছে, এটা আমি মনে করি সবাই অতি আতঙ্কিত হয়ে যাচ্ছে। রাসেল ভাইপার যখন অ্যাকচুয়ালি কিন্তু একটা নিরীহ সাপ, এটা কেউ যদি উত্ত্যক্ত করে, কেউ যদি আঘাত করে, তখন যায় এটা কামড় দেয় এবং তখন যায় হয়তো তার ভেনামটা আমাদের শরীরে ঢুকতে পারে। সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে আমরা হয়তো একটু মোটা কাপড় দিয়ে হাত পা একটু বেঁধে আমরা সরাসরি যতটুকু তাড়াতাড়ি হাসপাতালে যেতে পারি, নিকটস্থ হাসপাতালে গেলে আমরা ট্রিটমেন্ট অ্যাভেলেবল। কিন্তু অনেকে ওই যে প্রাথমিক চিকিৎসার নাম দিয়ে হাত পা এত জোরে বাঁধে যেন পরবর্তী দেখা যায় হাত পা নেক্রোসিস হয়ে যায়, পুরা ব্লাড ভেসেলস ব্লক হয়ে ওখানে দেখা যায় ব্লাড ভেসেলসের রক্ত চলাচল একদম পুরোপুরি বন্ধ, যাতে নেক্রোসিস হয়, হাতটা নষ্ট হয়ে যায়। এটা হলো কি, এটা তাদের হাসপাতালে আমাদের অ্যান্টিভেনাম, এটার অ্যান্টিডট এগুলি আছে, এগুলি অ্যাভেলেবল, আমাদের স্ট্রোকও আছে। তো এগুলি হসপিটালে টার্সিয়ারি লেভেল বা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে বেশি ভালো। মানে একটা জিনিস আমরা আসলে বলবো, যেটা আতঙ্কিত হওয়া, এরকম যদি কামড় দেয় তাহলে একটা বেঁধে নিকটস্থ হাসপাতালে যত দ্রুত যাওয়া যায় ততই আমার মনে হয় যে সেই রোগীর জন্য উপকার। প্রফেসর ডাক্তার জাহির, আমরা আজকের বিষয় যে কথা বলতে চেয়েছিলাম যে স্ট্রোক। আচ্ছা, স্ট্রোকটা কি? আমরা কিন্তু স্ট্রোক বলতে প্রথম বুঝি যে অনেকে চলে যায় হৃদরোগ হাসপাতালে, যে এটা হার্ট স্ট্রোক, আবার কেউ বলে ব্রেন স্ট্রোক। আসলে স্ট্রোক জিনিসটা না, স্ট্রোক আসলে আমি আমাদের সাধারণ জনগণের জন্য অবশ্যই বলবো এটা একটি ব্রেনেরই রোগ। ব্রেনে যদি কখনো কোনো কারণে ব্রেনের কোনো একটা অংশে যদি রক্ত চলাচল কোনো কারণে ব্যাঘাত ঘটে, তখন স্ট্রোকের ফিচারগুলি আসে। তো স্ট্রোক ইজ এ ডিভাস্টেটিং ডিজিজ। স্ট্রোকের মৃত্যুর হার অনেক বেশি আমরা জানি। আমাদের 2021 সালের আগেও প্রতি 6 জনে একজনের স্ট্রোকের ঝুঁকিতে আমরা ছিলাম। এখন বর্তমানে প্রতি 4 জনে একজনের স্ট্রোকের ঝুঁকিতে আছে। অনেক বেশি এটা, এবং দিন দিন এটার হার বাংলাদেশের এই উপমহাদেশে বাড়ছে। তো আমরা স্ট্রোকটা কিভাবে বুঝবো, মেইনলি ফিচারগুলি কিভাবে আমরা এর আগে যদি আমরা একটু আসি, যে আপনি বলছেন যে ঝুঁকি 4 জনে একজন, আচ্ছা কারা ঝুঁকিতে আছে স্ট্রোকে? অ্যাকচুয়ালি ঝুঁকি হলো যাদের বয়স একটু বেশি, মনে করেন 50-60 বছরের পরেই স্ট্রোকটা বেশি হয় আর কি। তবে ইয়াং স্ট্রোক এখন একটু বেশি হচ্ছে আমাদের, প্রায় মোট স্ট্রোকের 10% স্ট্রোক এটা বাংলাদেশে আমরা একটা সার্ভে করছিলাম 2017 সালে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং এনসিডিসি প্রোগ্রাম অফ ডিজিজেস মিলে আমরা একটা পুরো বাংলাদেশ সার্ভে করেছি। সেই সার্ভেতে আমাদের অনেকগুলি তথ্য আসছে, যেমন স্ট্রোকের প্রিভ্যালেন্স আমাদের 11.39 প্রতি হাজারে, এটা অনেক বেশি। আমাদের পুরা পৃথিবীতে ডিসএবিলিটি, পঙ্গুত্বের 1 নম্বর কারণ হলো স্ট্রোক। বাংলাদেশেও এটা পঙ্গুত্বের 1 নম্বর কারণ স্ট্রোক, এবং সেকেন্ড লিডিং কজ অফ ডেথ হলো স্ট্রোক বাংলাদেশে। মানে এটা তো সেকেন্ড লিডিং কজ ডেথ। আর এটা হলো কি, যে রিস্ক, যেমন আমরা জানি প্রেশার বেশি হলে স্ট্রোক হয়, আমরা জানি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে হয়, অনেকগুলি রিস্ক ফ্যাক্টর আছে। যেমন কারো যদি ডায়াবেটিস বেশি থাকে, কারো যদি ব্লাড প্রেশার বেশি থাকে, আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, ডিসলিপিডিমিয়া থাকে, ওবেসিটি থাকে, সেন্টারি লাইফস্টাইল থাকে, এইগুলি যাদের থাকে তাদের, এবং এইজ বেশি, মেল পুরুষ মানুষের বেশি সাধারণত স্ট্রোকের চান্স বেশি থাকে। তার মানে আসলে আমরা আমাদের যে জীবনযাত্রা এখন আমরা চলছি, বা আমাদের যে নেক্সট জেনারেশন যেভাবে বেড়ে উঠছে, যে ফাস্ট ফুড, ওবেসিটি,
কায়িক পরিশ্রম না করা, ঘরে বসে ফুটবল খেলা, এই জিনিসগুলো আমার মনে হয় যে ভবিষ্যতে একটা অবশ্যই একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে আমাদের এই জেনারেশনটা। আপনি যেমনটি বলতে চাচ্ছিলেন যে ফিচার মানে স্ট্রোকটা আসলে আমরা কি করে বুঝবো? স্ট্রোকটা বোঝার জন্য আমরা একটা ছোট অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য ছোট একটা টার্ম ইউজ করি, সেটা হলো বি ফাস্ট। বি মিনস ব্যালেন্স। যদি সাডেন অনসেট অফ দ্য ইমব্যালেন্স হয় অথবা ভারসাম্যহীন হয়, মাথা ঘুরায় পড়ে যাচ্ছে, তখন আমরা বলি যে আপনি স্ট্রোক করেছেন। ই মানে আই। হঠাৎ করে কেউ যদি সাডেন ব্লাইন্ডনেস হয় অথবা ব্লারিং অফ ভিশন হয়, চোখে ঝাপসা দেখছে হঠাৎ করে যদি হয়, তখন আমরা বলি যে স্ট্রোক করেছেন। অ্যাপ মানে ফেস, ফেসিয়াল এসিমেট্রি। সাডেন অনসেট যদি ফেসিয়াল এসিমেট্রি হয়, কারোর মুখ বেঁকে যায়, কারোর মুখটা ঝুলে যায় কোনো একটা পাশ, তখন আমরা বলি স্ট্রোক করেছেন। এ মানে আর্ম ড্রাফট। যদি কোনো হাত কোনো পা যদি হঠাৎ করে এক সাইড যদি দুর্বল হয়ে যায়, তখন আমরা মনে করি আপনি স্ট্রোক করেছেন। এস মানে স্পিচ। যদি কারোর কখনো কথা বাজে অথবা কথা বলতে পারে না, কথা বেজে যায়, তখন আমরা বলি ডিসফেসিয়া, অ্যাফাসিয়া যদি হয়, তখন আমরা বলি আপনি স্ট্রোক করেছেন। এছাড়াও সিভিয়ার হেডেক হঠাৎ করে যদি অথবা সিভিয়ার ভমিটিং যদি শুরু হয়, তখন আমরা মনে করি এটা একটা স্ট্রোকের সাইন, এটা স্ট্রোক হচ্ছে। টি মানে টাইম। টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ আমরা সবাই জানি যে প্রতি মিনিটে 19 লক্ষ নিউরন মারা যায় একজন স্ট্রোকের পেশেন্টের। মানে কি এভরি সিঙ্গেল সেকেন্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য পেশেন্ট। মানে আপনার প্রতি মিনিটে যদি 19 লক্ষ মানে টাইম যাচ্ছে, মানে 19 লক্ষ করে প্রতি মিনিটে বেড়ে যাচ্ছে। মানে টাইম ইজ ব্রেন, সময়ের সাথে ব্রেনটা ড্যামেজ হচ্ছে আপনার স্ট্রোকের রোগীদের। এই জন্য স্ট্রোক হওয়ার সাথে সাথেই আমাদের হসপিটাল আসতে হবে। হসপিটালে আসলে আমরা ট্রিটমেন্ট দিই। আমরা আপনাকে একটু জানার জন্য বলি, সবাইকে জানার একটা অত্যাধুনিক ট্রিটমেন্ট, যেটা ওয়ার্ল্ডের লেটেস্ট ট্রিটমেন্ট, থ্রম্বোলাইসিস। ওটা আমরা এখন বাংলাদেশে অ্যাভেলেবল করেছি। যেমন আইভি থ্রম্বোলাইসিস দেয়, অ্যালটিপ্লেস দেয়। যখন একটা স্ট্রোকের পেশেন্ট 4.5 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে আসতে পারে, আমরা আইভি থ্রম্বোলাইসিস দিয়ে একটা ইনজেকশন দিই, অ্যালটিপ্লেস দিলে এই রোগী আপনার 2 দিন বা 3 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে যেতে পারে। যেই রোগীটা মারা যাইতো অথবা যে রোগীটা ডিজেবল হইতো স্ট্রোকের কারণে, সেই রোগীটা আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে যেতে পারে। এই ট্রিটমেন্টটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল। তার মানে এটা তো একটা যুগান্তকারী চিকিৎসা, কারণ আপনি বলছেন যে গোল্ডেন টাইম, যে স্ট্রোকের সাথে সাথে মানে উইদিন 4 আওয়ার মানে 4 ঘন্টার মধ্যে যদি সে আপনাদের কাছে আসে, আর আপনারা যদি এই ইনজেকশনটা তাকে আইভিতে দিতে পারেন, তাহলে সে কিন্তু আবার আগের মতো একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এটা তো আসলে আমাদের একটু জানা উচিত, এবং এটা আমার মনে হয় যে খুবই রিসেন্ট আপনাদের ইনোভেশন যেটা এখন চালু হয়েছে। আমরা 320 জনকে দিচ্ছি এ পর্যন্ত গত 2-3 বছরের মধ্যে। 95% পেশেন্ট ভালো হয়ে বাড়িতে ফিরছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই চিকিৎসাটা তো আপনার তো নিমসে আছেন, নিউরোসায়েন্স হসপিটাল আছেন, যেটা আমাদের ন্যাশনাল হসপিটাল, তো সেখানে আছে, কিন্তু আমাদের দেশে এটা বিভিন্ন জায়গায় আপনারা এই চিকিৎসা পদ্ধতিটা, কারণ হচ্ছে যে আমাদের সিলেট থেকে একটা রোগী যদি আসতে চায়, তাহলে 4 ঘন্টার মধ্যে সে ঢাকা আসা সম্ভব হচ্ছে না। এটা আমরা আসলে এই যে ময়মনসিংহে চালু করেছি, চিটাং মেডিকেল কলেজে চালু করেছি, আমরা বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে চালু করার চেষ্টা করছি যে কিভাবে এই দোরগোড়ায় স্ট্রোকের ট্রিটমেন্ট কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, সেভাবে আমরা আগাচ্ছি। না, সেটা তো আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে চিকিৎসার কথা বললেন। আমরা কিন্তু দেখি আমাদের দেশে যারা স্ট্রোক করে একটা সাইড পক্ষাঘাত হয়ে প্যারালাইসিস হয়ে তারা পঙ্গুত্ব শিকার হচ্ছে, এটা যেমন সমাজের বোঝা, তার পরিবারের জন্য বোঝা, এটা আসলে ওই মানুষটির জন্য কিন্তু অনেক কষ্টদায়ক, এবং এটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে আমাদের একটা আমাদের যে টার্গেট, ট্রিটমেন্ট টার্গেট, এটা খুবই একটা চমৎকার একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। তো এই স্ট্রোকের যে সিমটমগুলো আপনি বললেন, এই সিমটমটা যখন রুগীরা আপনাদের কাছে আসে, তখন আপনারা কি করেন, মানে নিশ্চিত হন কি করে যে তার স্ট্রোক হয়েছে? আচ্ছা, প্রথমত আমরা সাডেন অনসেট ক্লিনিক্যাল ফিচারগুলি বলে, তখন আমরা ক্লিনিক্যালি যখন দেখি যে আসলে উনার স্ট্রোকের ফিচার সবগুলি আছে, তখন আমরা একটা যেটা হলো রুটিন টেস্টের পরে আমরা একটা ইনভেস্টিগেশন করি, সিটি স্ক্যান অফ ব্রেন। এটা হলো স্ট্রোকের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, সিটি স্ক্যান। সেখানে আমরা যদি দেখি যে না আসলে উনি স্ট্রোক করেছেন, হেমোরেজিক না ইস্কেমিক, 2 ধরনের স্ট্রোক, একটা হলো রক্তক্ষরণ হয়, একটা হলো রক্ত জমাট বাঁধা। যখন যেই ধরনের স্ট্রোক হয় তখন সেভাবে আমরা ট্রিটমেন্ট করি। যদি ইস্কেমিক হয়, যদি হাইপার অ্যাকিউট স্ট্রোক হয়, যদি 4.5 ঘন্টার মধ্যে আসে, তখন আমরা থ্রম্বোলাইসিসের দিকে চলে যাই। আমাদের এখানে বাংলাদেশে আপনি শুনে আনন্দিত হবেন যে আমেরিকাতে অথবা ফার্স্ট ওয়ার্ল্ডে যেই স্ট্রোকের যতগুলি অপশানস আছে ট্রিটমেন্টের,
সবগুলি এখন অ্যাভেলেবল, যেমন আইভি থ্রম্বোলাইসিস, ইন্টারআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস, মেকানিক্যাল থ্রম্বেক্টমি, ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি করা, অথবা কয়েলিং করা, সার্জিক্যাল ক্লিপিং করা, হেমিক্রেনিকটমি করা, আপনার এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্যামেজ করা, হেমোরেজটাকে ইভাকুয়েশন করা, শান্ট করা, প্রত্যেকটা অপশনস ইজ নাও ইজ অ্যাভেলেবল ইন বাংলাদেশ। এটা তো একটা আমি বলবো এটা একটা আমরা বলবো যে একটা রেভলিউশন স্ট্রোক ট্রিটমেন্টের ক্ষেত্রে, আমরা যে প্রত্যেকটা অপশনস এখন আমরা সাকসেসফুলি করতে পারি। আচ্ছা, তা আপনি বলছিলেন যে আপনার ডায়াগনোসিস করার জন্য আপনার সিটি স্ক্যান হলো গোল্ডেন স্ট্যান্ডার্ড, কিন্তু অনেক সময় আপনার এমআরআই ব্রেন করে থাকেন। আসলে আমরা সিটি স্ক্যান করবো না এমআরআই করবো, কোনটা ইফেক্টিভ হবে বেশি? একদম একটি কথা, সিটি স্ক্যান। সিটি স্ক্যান অফ দ্য ব্রেন আমরা করব। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে স্ট্রোকটা দু ধরনের পাওয়া যায়, একটা ইসকিমিক বলছিলেন, আর একটা বলছিলেন যে হেমোরেজিক স্ট্রোক। আচ্ছা, তো দুইটার চিকিৎসা কি দুই ধরনের কি? জি, রাইট, দুইটা চিকিৎসা দুই ধরনের। কারণ আমরা যদি ইসকিমিক স্ট্রোক পাই, তাহলে আমি আপনাকে বললাম যে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি, আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারি, আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিতে পারি। হেমোরেজিক হলে পেশেন্টের ইভ্যাকুয়েশনে একটা প্রশ্ন আসে যে হেমোরেজের পরিমাণ বেশি কিনা, কম কিনা, এটা সাবারেকনয়েড হেমোরেজ কিনা, এটা ইন্টারসেলুলার হেমোরেজ কিনা, এটা আসলে অপারেবল কিনা। সেই ধরনের আমরা বুঝলে যদি অপারেবল হয়, আমরা ইভ্যাকুয়েশন করে আমরা সাধারণত ওই ব্লাডটাকে বের করে দিই। সাবারেকনয়েড হেমোরেজ হলে আমরা আবার একটু এনজিওগ্রাফি করি, সিটি এনজিও করি, সিটি এনজিও করার পরে আমরা ডিজিটাল এনজিওগ্রাফি করি যদি এটা বেরিয়ানিরিজম হয় অথবা ওই এবিএম হয়, তখন এবিএম রাপচার হয়, তখন আমরা সেই ধরনের কয়েলিং অথবা ক্লিপিং করার চেষ্টা করি। আচ্ছা, আমরা কিন্তু আগে দেখেছি যে আপনারা যখন একটা স্ট্রোকের পেশেন্ট আসতো, আপনারা কিন্তু তাদেরকে একটা গতানুগতিক একটা চিকিৎসা আপনারা এখনও দিয়ে থাকেন, পাশাপাশি আপনার ফিজিওথেরাপির জন্য তাদেরকে অ্যাডভাইস করেন। হ্যাঁ, কিন্তু আমরা দেখি আসলে ফুল রিকভারি হয় না, কিন্তু কিছুটা তার ড্যামেজ থেকেই যায়, তার হয়তো স্বাভাবিক কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটে। তো এখন আপনি যে কথাটি বলছেন, যদি দেখা যায় রক্ত জমাট বাঁধা আছে, আপনারা সিটি স্ক্যান করে পেলেন, সেক্ষেত্রে কি কোনো সার্জারির কোনো প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, অবশ্যই অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন কোন ক্ষেত্রে সার্জারি প্রয়োজন? বড় একটা ইসকিমিক হয়েছে, বড় একটা এলাকা স্ট্রোক করছে, যেটা রক্ত জমাট বাঁধছে, সেক্ষেত্রে আমাদের আইসিপি রিস্ট হয়, ব্রেইনে প্রেশার বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা হেমিক্রেনিকটমি, ডিকম্প্রেসিভ হেমিক্রেনিকটমি, মানে স্ক্যালটাকে কেটে একটু বাইরে রেখে দেয়। তাহলে হলো কি, প্রেশারটা আইসিপি যেটা বাড়লো সেটা কমে যায়, তখন আস্তে 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 রোগী সেটেল হলে আমরা আবার কোনো একটা সময় স্কেলটা, এই যে স্কেলটা আপনারা পৃথক করে রেখে দিলে, এটা কোথায় রাখেন আপনারা, কিভাবে? এটা অনেক সময় ইন্টারঅ্যাবডোমিনালও রাখে, অথবা আমরা একটা ফ্রিজে রাখার ব্যবস্থা করি। ওটা স্পেশাল ফ্রিজ আছে, টেম্পারেচার আছে, ওইভাবে আমরা রাখার ব্যবস্থা করি। সেটাকে আসলে প্রেশারটা কমার পরে যখন সে সেটেল হবে, তখন আবার হ্যাঁ পুনঃস্থাপন করতে, তাতে কোনো জটিলতা হয় কিনা? জটিলতা সাধারণত হয় না। আর ওই অনেক সময় দেখা যায় যে ওই স্কেল না লাগলে আর্টিফিশিয়াল স্কেল আছে, সেগুলো আমরা লাগানোর ব্যবস্থা করি। আচ্ছা, আমরা কোনো কোনো সময় দেখি যে হঠাৎ করে একটি লোক রাস্তায় পড়ে গেল, স্ট্রোকের মতোই হয়ে গেল, কিন্তু আবার হয়তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে, তো সেটা আসলে কোনো স্ট্রোকের কোনো লক্ষণ? অনেক সময় দেখা যায় যে আমি যেই সিমটমগুলি বলছি, ওই সিমটমগুলি সাধারণত 24 আওয়ার্সের যদি পারসিস্ট করে, তখন আমরা ওটাকে আসলে স্ট্রোক হিসেবে লেবেল করি। যদি 24 আওয়ার্সের কম থাকে, দেখা যায় 5 মিনিট ছিল, আমার এক হাতে এক অবশ হয়ে গেল 5 মিনিটের জন্য, সেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এটাও একটা স্ট্রোক, অনেকটা মাইনর স্ট্রোক বলে অনেকে, আমরা বলি টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক। অত 15 মিনিট থাকলো, হঠাৎ করে আমি দেখতেছি চোখে ব্লারিং অফ ভিশন, তো একটা চোখে আমি দেখতে পাচ্ছি না, তখন এটাকে আমরা বলি টিআইএ। অথবা দেখা যাচ্ছে আমি কথা বলতে পারতেছি না, হঠাৎ করে কথা ভেজে যাচ্ছে, স্লারিং অফ স্পিচ হচ্ছে, অথবা কথা বলতে পারছি না, 15 মিনিট বা 20 মিনিট হলো, সেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক। সেটাও ছোট স্ট্রোকের মতোই। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? মানে এটা কি আসলে এই টিআইএ মানে কি পরবর্তীতে স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে? রাইট, যে যাদের এই ধরনের ফিচার হয়, তাদেরকে আমরা বলি আপনি স্ট্রোকের ঝুঁকিতে আছেন, কিন্তু আমরা ওই তাকে প্রিভেনশনের জন্য যে অ্যাসপিরিন জাতীয়, যে ধরনের ক্লোপিডোগ্রাল জাতীয় যে ধরনের ওষুধ দেওয়া দরকার, সেই ওষুধগুলি দিয়ে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে আপনি স্মোকিং করবেন না, আপনি অ্যালকোহল খাবেন না, আপনি ড্রাগ অ্যাবিউজ করবেন না, আপনি সেন্ট্রাল লাইফস্টাইল থেকে আপনি সরে আসবেন, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, আপনার ওবেসিটি আছে, ওবেসিটিটা কমাইতে হবে, আপনার ইসকিমিক হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এগুলো আপনার নিয়ন্ত্রণে, মেডিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণে থাকতে হবে, আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে, আপনি ডিসলিপিডিমিয়া আছে, আপনি লিপিডের পরিমাণ কমানোর জন্য আমরা কিছু মেডিকেশন দিই এবং ওনাকে খাওয়া দাওয়ার কিছু পরিবর্তন আনি। এই ধরনের আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের আন্ডারে ওনাকে আনি, এবং এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর কথা বলি। যেমন অনেকে খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা বলি, যে আমরা ফাস্ট ফুড খাই, আমরা
এই বিভিন্ন তেলের পরোটা ভাজি এগুলি খাই, এগুলি আমাদের কমে আনতে হবে। ফল ফ্রুটস বেশি খেতে হবে, ভেজিটেবল সবুজ শাকসবজি বেশি বেশি খেতে হবে, খাওয়া দাওয়ার কিছুটা পরিমাণ আনতে হবে। যেমন অনেকেই স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন বা অফিসে অনেক কাজ, স্ট্রেস নিয়ে কাজ করে, ওই ওই ধরনের স্ট্রেসফুল কাজগুলো আমাদেরকে কমাইতে হবে, তা নাহলে ওনার স্ট্রোকের চান্স বেড়ে যাচ্ছে। মানে একটা কথা হলো যে লাইফ স্টাইল মডিফিকেশন, মানে এটা খাদ্যাভ্যাস এবং তার ব্যায়াম অভ্যাস করা, এবং তাকে যে রুটিন, সে ডিসিপ্লিন মাফিক তার চলাফেরা করা, তাহলে টিআই থেকে স্ট্রোকের ঝুঁকিটা অনেকটা কমে যায়। এবং যাদের কোমরবিড কন্ডিশন আছে, যাদের প্রেশার, তাদের অবশ্যই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে, ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। এই জিনিসগুলো তাদেরকে সবসময় তাদের ডাক্তার দেখে কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখতে হবে। আরেকটা বিষয় আছে, আমরা প্রায় দেখি কিছু কিছু রোগী এসে বলে আমার ছোটবেলায় স্ট্রোক হয়েছিল, কি হয়েছিল, মিনি স্ট্রোক হয়েছিল, এই ধরনের একটা কথা বলে, বা মাইল্ড স্ট্রোক হয়েছিল। তো আমরা দেখি যে আসলে তখন হিস্ট্রি নিয়ে দেখা গেল যে তার শুধু চোখটা মানে বন্ধ করতে পারছিল না, মুখটা একটু বেঁকে গেছে, হ্যাঁ, বা তার একটা ফেসটা একদিকে ডেভিড, কিন্তু লিম্সে তার হাত পায়ে কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু তারা এসে আমাদের কাছে বলে যে আমার একটা স্ট্রোক হয়েছিল। আসলে এটা কোন ধরনের? আচ্ছা, এটা আসলে স্ট্রোক, এটা অনেক ক্ষেত্রে কি বেলস পলসি বলে আমরা একটা কথা, বেলস পলসি, যে এক চোখ, এক মুখের একটা অংশ বেঁকে যায় অথবা চোখ খোলা থাকে, বন্ধ করতে পারে না, সেটাকে আমরা বলি পানি খেলে পানিটা পড়ে যায়। এটা হলো সেভেনার পলসি বলি আমরা, লোয়ার মোটর নিউরন সেভেনার পলসি, এটাকে বেলস পলসি হিসেবে বলি। অনেক সময় যদি কারো ভাইরাল ইনফেকশন হয়, অথবা কানে যদি কোনো ইনফেকশন থাকে, সিএসএম থাকে, অথবা মিডল এয়ারে যদি, অথবা ট্রমার কারোর কোনো আঘাতপ্রাপ্ত, অথবা কারো যদি কানে বা এই থাইরয়েড সার্জারি থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের একটা লোয়ার মোটর পেশিয়াল পলসি থাকে। তখন ওরা অনেকেই মনে করে যে ভাইরাল ইনফেকশন হলো, অনেকে মনে করে যে আমার স্ট্রোক হয়েছে, আসলে এটা স্ট্রোক না, এটা একটা বেলস পলসি থেকে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিনা? হ্যাঁ, অবশ্যই এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সেটা এক্সারসাইজ, ফিজিওথেরাপি, অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট এবং কিছু স্টেরয়েড দিলে এটা একদম কমপ্লিটলি ভালো হয়ে যায়, একদম ভয়ের কিছু নেই। মানে এর থেকে আর কোনো স্ট্রোক হওয়ার কোনো? না, স্ট্রোকের সাথে এটার কোনো রিলেশন নেই। আচ্ছা, এমনি আপনি যেটা বলছিলেন যে আসলে স্ট্রোকের সাথে যে কোমরবিড কন্ডিশনগুলো, যে প্রেশার, ডায়াবেটিস, আসলে আমরা দেখেছি যে অনেক সময় অনেক বেশি প্রেশার থাকে, অনেক অনেক বেশি প্রেশার, কিন্তু আসলে ওই লোক বুঝতেও পারে না যে তার এত প্রেশার আছে, কারণ এটা দীর্ঘদিন থেকে আছে, এবং হঠাৎ করে সেই স্ট্রোক করে যায়। এটা আসলে কি মেকানিজমটা, কিভাবে এটা হচ্ছে? না, আসলে কি, এটা প্রাইমারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন আসলে কোনো সিমটম থাকে না। 95% পেশেন্টের ক্ষেত্রেই প্রাইমারি হাইপারটেনশন থাকে এবং সিমটম ফ্রি থাকে। ওই জন্য কেউ দেখা যায় যে ব্লাড প্রেশারও মাপে না রেগুলার, কারণ উনার তো কোনো অসুবিধা হচ্ছে না। হঠাৎ করে ওই প্রেশারটাই ওনাকে একটা স্ট্রোকের দিকে নিয়ে গেল, আইসিপির স্ট্রোকে ব্লিডিং হয়ে গেল, অথবা ওনার যে এবিএম ছিল অথবা অ্যানোরিজম ছিল সেটা রাপচার হয়ে ওনার একটা ব্লিডিং হয়ে গেল, অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস থাকলো, সেখান থেকে ব্লাড ক্লট হয়ে একটা ইসকেমিক স্ট্রোক হলো। তো সেই জন্য আমরা সবসময় বলি একটু ব্লাড প্রেশারটা দেখবেন, মাঝে মাঝে ডায়াবেটিসটা দেখবেন, মাঝে মাঝে ইসিজিটা করবেন। আপনি যখন বয়স হয় তখন এই জিনিসগুলো একটু ফলো আপে রাখলে ভালো, যে আপনার কখনো ব্লাড প্রেশার বাড়লো কিনা, আপনার হার্টের রোগ আছে কিনা, আপনার লিপিডের পরিমাণ বেশি কিনা বডিতে, আপনার ওবেস কিনা, আপনার ইসিজিতে কোনো চেঞ্জ আছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা মাঝে মাঝে একটু, ডায়াবেটিস আছে কিনা, অনেকে দেখা যায় ডায়াবেটিস অনেক দিন ধরে আছে কিন্তু ওইভাবে কন্ট্রোল করে না। তো এগুলি যদি আমরা একটু সচেতনতা আনি, এই জন্য আমি প্রথমে বললাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদেরকে সমাজের প্রত্যেককে, আমাদের 17 কোটি মানুষকে যদি একই আমব্রেলার ভিতরে আমরা আনতে পারি, তাহলে আমরা কিন্তু অনেকটুকু আগে যাবো। যেমন আমরা নিউরোলজিতে কিন্তু আমরা অনেকটুকু কাজ করছি, যেমন আমরা 1000 বেডের একটা, 500 বেডের একটা নিউরোলজি হাসপাতাল এখন আছে। আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আমাদের হসপিটাল করেছেন, নিউরোলজি হসপিটাল, ওটা 1000 বেডের নিউরোলজি হসপিটাল হচ্ছে। তারপর আমরা প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে আমরা কতগুলি গাইডলাইন করেছি নিউরোলজি থেকে, হেডেকের গাইডলাইন, স্ট্রোকের গাইডলাইন, আমরা পার্কিনসন ডিজিজ, এপিলেপসির গাইডলাইন, আমরা ওই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যেন নিউরোলজিস্টরা থাকে সেই জন্য নিউরোলজির জন্য পোস্ট ক্রিয়েট করছি। আমরা 8টা নিউরোসায়েন্স বিভাগীয় স্তরে যেন নিউরোসায়েন্স ইউনিট হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেন 8টা বিভাগে আমরা নিউরোলজি হাসপাতাল করতে পারি। তাহলে এগুলো হলে আমরা 17 কোটি মানুষকে কিন্তু আমরা একটি আমব্রেলার আন্ডারেই স্ট্রোকের ট্রিটমেন্ট, এপিলেপসি ট্রিটমেন্ট, হেডেকের ট্রিটমেন্ট, আমাদের যেই ধরনের কোমরবিডিটিগুলি আছে নিউরোলজি, সবগুলি আমরা চিকিৎসার আওতায় প্রান্তিক জনগণকে আনতে পারবো। তার মানে এক কথা আমরা বলতে পারি যে সচেতনতা, মানে আসলে মানুষকে স্ট্রোক সম্পর্কে জানতে হবে, যে কোনটা স্ট্রোক,
হলে কি করতে হবে জি। এবং ঘরে কি করতে হবে, কোন হসপিটাল যেতে হবে, এই বিষয়গুলো। এবং আপনি যেটা বলছিলেন যে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে গোল্ডেন টাইম, যে 4 ঘন্টার মধ্যে আসলে সে নিয়ার মোস্ট অলমোস্ট সুস্থতা লাভ করবে। আচ্ছা, এক বিপরীতে যদি একটা চিত্র তুলে ধরি, আমরা প্রায় পেপারে দেখি, মানে চমকপ্রদ কিছু বিজ্ঞাপন দেখি, অপচিকিৎসা, যে গ্যারান্টি সহকারে প্যারালাইসিস ভালো করা হয়। আমরা কিন্তু দেখি, প্রায় দেখি, আপনিও নিশ্চয়ই দেখেছেন। এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন যে এটা কি আসলে, অনেকে কিন্তু বিভ্রান্ত হয়, অনেকে কিন্তু যাচ্ছে সেখানে, কিন্তু সেখানে গিয়ে তো তারা আসলে কোনো চিকিৎসা পাচ্ছে না, এই বিষয়টা যদি একটু বলতেন। না, অবশ্যই। যেমন আমি আমি একটা কথা প্রায় সময় বলি, যেমন বিজ্ঞানকে আমরা সবাই আস্থায়, যেমন আমি এই যে লাইট জ্বলছে আমি বিজ্ঞান, আমার এই যে 60 টাকায় দিচ্ছি বিজ্ঞান, আমি মোবাইল ইউজ করতেছি বিজ্ঞান। মানুষ সব কিছুই বিজ্ঞানের উপর, সায়েন্সের উপরে নির্ভর করে বিশ্বাস রাখে, কিন্তু ওই চিকিৎসার ক্ষেত্রে যায় দেখা যায় ঝাড়ফুঁক, কবিরাজি এদের কাছে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদেরকে আসলে কিছু কিছু মানুষ এই ভুলগুলি এখনও করতেছে। সেই জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি, জনসচেতনতা, এবং আমরা প্রতিটা, যেমন স্ট্রোক ডে, আমাদের এপিলেপসি ডে, আমাদের হেডেক ডে, মাইগ্রেন মান্থ, এগুলি আমরা প্রতি বছরে পালন করছি। এবং এগুলির মেইন হলো পোস্টার রেডি করা, পোস্টারগুলি বিতরণ করে দেওয়া, আমাদের ইলেকট্রনিক মিডিয়াকে কাজে লাগানো, প্রিন্ট মিডিয়াকে কাজে লাগানো, বিভিন্ন সংস্থাগুলি কাজে লাগে। আমরা সচেতন যদি আমরা করতে পারি একদম রুট লেভেল পর্যন্ত, তাহলে আমাদের সবাই, আমাদের প্রান্তিক জনগণ সবাই আমাদের এই সায়েন্সের আয়তায় আসবে, আমাদের মেডিকেল সায়েন্সের আয়তায় আসবে, আমাদের নিউরোলজি যে ট্রিটমেন্ট প্যাটার্ন, যে প্রোটোকল, সেই আয়তায় আসবে। আমাদের আমাদের দেশের যে স্বাস্থ্য অবকাঠামো, এটা কিন্তু একদম রুট লেভেল পর্যন্ত, আপনার যারা স্বাস্থ্য সহকারী আছে বা পরিবার কল্যাণ সহকারী আছে, এটা কিন্তু একদম গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে। তাদের মাধ্যমে কিন্তু আমরা এয়ারনেস প্রোগ্রামটা তৈরি করতে পারি। প্রফেসর জহিরুল, আমাদের একজন দর্শক সাথে আছে, আমরা ফোন করতে চাই। অবশ্যই অবশ্যই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। আমার বয়স 25 বছর। জি। কিন্তু কি আমার যে মাথা যে কোনো এক সাইড অনেক ব্যথা করে পুরো গেদি পর্যন্ত প্রায় প্রায় হয়, আর বাইরে ঘুরতে গেলে আরো বেশি হয়। আচ্ছা, আপনাকে দুটো প্রশ্ন। একটা বলছেন গাড়ি নিয়ে ঘুরতে গেলে বেশি হয়, প্রায় প্রায় হয়। এই এই হ্যাঁ। মাথা ব্যথার সাথে আপনার কোনো বমি বা কোনো সর্দির কোনো সম্পর্ক আছে কিনা? না না না, ওটা কোনো নাই। কিন্তু কি প্রচন্ড মাথা ব্যথা লাগে, কিন্তু যে কোনো এক সাইড, বাম সাইড কখনো হয়, ডান সাইড কখনো যে হয়। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, স্যার নিশ্চয়ই উত্তর দিবেন। প্রফেসর একটা জহির হ্যাঁ, উনি যে সুন্দর, কথাটি বলছিলেন, সুন্দর। 25 বছর বয়স। 25 বছর বয়স, সাধারণত ফিমেল, ইউনিল্যাটারাল হেডেক, সিভিয়ার হেডেক, এপিসোডিক হেডেক। এবং সাথে সাথে অনেক সময় দেখা যায় এই ধরনের হেডেকে রোদে গেলে, আগুনের কাছে গেলে, বাইরে গেলে ব্যথা বেশি হয়। অনেক সময় দেখা যায় যে শব্দ, আলো, মানুষজন খুব খারাপ লাগে, একদম বাসায় বসে থাকে বা শুয়ে থাকে, কাজকর্ম করতে ইচ্ছে না। অনেক সময় দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবা মার থাকে। অনেক সময় দেখা যায় রাত্রে ঘুম হয় না ওই সময়। তো এই ধরনের হেডেক একদম টিপিক্যাল হেডেক, ইট ইজ এ মাইগ্রেন। মাইগ্রেন হেডেক বলে। আমাদের দুই তিনটা প্রাইমারি হেডেক আছে। একটা হলো মাইগ্রেন হেডেক, একটা হলো মাসেল কন্ট্রাকশন হেডেক, একটা হলো ক্লাস্টার হেডেক। ওনার এটা মাইগ্রেন। এবং এই ধরনের মাইগ্রেনের ট্রিটমেন্টে আমরা সাধারণত কিছু প্রোপাইলেকটিভ দেই, কিছুটা অ্যাবোটিভ ট্রিটমেন্ট দিই। প্রোপাইলেকটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত ইমিটিপটাইলিন অথবা নরটিপটাইলিন এগুলি দিয়ে দিই, অথবা প্রোপ্রানল দিয়ে দিই, অথবা অনেক সময় সোডিয়াম ভ্যালপ্রোরেটে দিই। আর অ্যাবোটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত ন্যাফ্রক্সিন সোডিয়াম, ডাইক্লোফেনাক সোডিয়াম এরকম ব্যথার কিছু ওষুধ দিয়ে দিই, সাথে ওমিপ্রাজল জাতীয় ওষুধ দিয়ে দিই। তাহলে এই ব্যথাটা ওই তখনই কমবে। আর সামনে যেন না হয় সেই জন্য আমরা এমিট্রিপটাইলিন, প্রোপ্রানল জাতীয় ওষুধ দিয়ে এটা কন্টিনিউয়াসলি রাখি, তখন তারা অনেক দিন ভালো থাকে। আর যখন ব্যথা হবে তখন আমরা ওই যে ট্রিপটান গ্রুপের কিছু একটা স্প্রে অথবা ট্যাবলেট দিয়ে দিই, যে হওয়ার সাথে সাথে এই ওষুধটা খাবেন, না কমলে 2 ঘন্টা পরে আবার একটু খাবেন। এবং কিছুটা আবার বলেন যে অন্ধকার ঘর করে একটু শুয়ে থাকার জন্য। হ্যাঁ, অন্ধকার, আলোতে না যাওয়া, তো আলোতে যদি যাইতে বাধ্য হয় কালো চশমা দিয়ে যাইতে হবে, আমব্রেলা, ছাতা ইউজ করবে। এই ধরনের কিছু প্রিকশন। মানে অনেক সময় কফি, চা অথবা চকলেট খাইলে অনেকের হয়, অনেকের আবার বেশি ঘুমাইলে হয়, কম ঘুমাইলে হয়, ওগুলো আমরা একটু প্রিভেন্ট করার কথা বলি। না, কিন্তু এই মাইগ্রেন কিন্তু এই যে 25 বছর বয়স, এই বয়সের জন্য কিন্তু আসলে এই বয়সে মানে প্রায়ই আমরা কিন্তু মাইগ্রেন, রাইট, এই বয়সটি প্রিভেন্টিভ কোনো মেজার আছে কিনা? প্রিভেন্টিভ বললাম যে যেগুলি করলে তার হয় সেগুলো স্ট্রেস থেকে দূরে থাকা। আরেকটা হলো ওই যে প্রিভেন্টিভ, আমি বললাম যে এমিট্রিপটাইলিন, নরটিপটাইলিন, প্রোপ্রানোলল, সোডিয়াম ভ্যালপ্রোরেট এই জাতীয় ওষুধ আমরা দেই ফর প্রিভেনশন।
জি, না নিশ্চয়ই দর্শক বুঝতে পেরেছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনি স্ট্রোকের কথা বলছিলেন যে আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের কিন্তু নেটওয়ার্ক আছে, আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম তাদের মাধ্যমে আমরা বিল্ড আপ করতে পারি। রাইট। তো এই যে স্ট্রোকটা আমরা দেখি যে স্ট্রোক হওয়ার পর একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, এটা কিন্তু আমাদের নর্মাল চিত্র স্ট্রোক মানে। তো এই প্যারালাইসিসটা আপনারা তো ওষুধ দিচ্ছেন, আর এই প্যারালাইসিসটা ঠিক করার জন্য কোনো পদ্ধতি আছে? অবশ্যই এটি তো মেইন, এটি হলো আমাদের যে কর্মক্ষম করে তোলা। আপনার ট্রিটমেন্ট আমরা কিভাবে রিহ্যাবিলিটেশন করব, সেটা হলো ফিজিক্যাল মেডিসিন একটা সাবজেক্ট, ফিজিওথেরাপি একটা সাবজেক্ট, এবং এটা থেরাপি দিয়ে আমাদেরকে ভালো করতে হবে। কারণ প্রত্যেকটা জয়েন্টের ব্যায়াম, কারণ এটা যদি আমি ব্যায়াম না করি, আমি যদি এক্সারসাইজ না করি, তাহলে যে সাইডটা আমি কম ইউজ করতেছি, পক্ষাঘাত হয়েছে, সেই সাইডটা আস্তে আস্তে দেখা যায় অনেক সময় ডিজিউজের জন্য দেখা যাবে যে ওটা ফুলে যাবে, ওই হাত ওই পা ব্যথা করবে, ওই হাত ওই পার মাংস শুকিয়ে যাবে, ওই হাত ওই পা শক্ত হয়ে যাবে, ওই হাত ওই পা দেখা যায় বাঘে বেঁকে গেছে। তো এগুলি প্রিভেনশনের জন্য আমাদের অলওয়েজ ব্যায়াম করতে হবে, ফিজিওথেরাপি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, প্রত্যেকটা জয়েন্টের এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যাল মেডিসিন আন্ডারে যেতে হবে, ফিজিওথেরাপি দিতে হবে। তখন উনি আস্তে আস্তে হাঁটতে পারবে আবার আগের মতো। যদি আমরা ফিজিওথেরাপিটা ঠিকমতো দিতে পারি, তাহলে ওই ধরনের পেশেন্ট একদম সম্পূর্ণ সুস্থ হয়ে আবার নিজের কাজে। জি, আর আপনার কোনো স্ট্রোক না হওয়ার জন্য আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিন, খুব সংক্ষিপ্ত আকারে আপনি থাকলে আপনি বলতে পারেন। রাইট, আমরা দুইটা কথা বলি, সেটা বলি স্ট্রোক ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ, যখন স্ট্রোকের কথা আসে, আরেকটা বলি স্ট্রোক ইজ এ ট্রিটেবল ডিজিজ। স্ট্রোকের প্রত্যেকটা ট্রিটমেন্টের অপশানগুলো আমি এর মধ্যে বলছি। আর স্ট্রোকের প্রিভেনশনের জন্য আমি কয়েকটা কথা বলবো, সেটা দর্শকদের আপনারা কাইন্ডলি মনে রাখবেন। সেটা হলো স্ট্রোকের জন্য আমরা যেটা প্রথমে বললাম লাইফস্টাইল মডিফিকেশান। লাইফস্টাইল মডিফিকেশানটা কি? যেমন আমরা এক্সারসাইজ করতে হবে, সকাল বিকেল হাঁটতে হবে, সেডেন্টারি লাইফস্টাইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদেরকে বাড়াতে হবে, আমাদের নিজেদের কাজগুলি নিজেরা করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ভেজিটেবল বেশি খেতে হবে, ফল ফ্রুটস বেশি খেতে হবে, আমাদের স্ট্রেসফুল লাইফটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। যেমন আমাদের দুপুরে হলে একটু রেস্ট নিতে হবে, রাত্রে সাউন্ড স্লিপটা যেন সেটা করতে হবে, অফিসের কাজগুলি বেশি মাথার উপর চাপ না নিয়ে আস্তে আস্তে কাজগুলি ডিস্ট্রিবিউশন করে আমাদের কাজগুলি করতে। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার জহিরুল হক চৌধুরী, আপনার কাছে আমরা অনেক পরামর্শ পেলাম, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা স্ট্রোক সম্পর্কে জানলাম। যারা স্ট্রোকে আক্রান্ত ঝুঁকিতে আছেন তাদের যে পরামর্শ, লাইফস্টাইল মডিফিকেশন এবং আপনার কায়িক পরিশ্রম করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, পাশাপাশি যে জিনিসটি না বলেই পারছি না, যারা রাসেল ভাইপার নিয়ে ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কিত হবেন না, সচেতন হন, এবং যদি কোনো সময় কোনো সাপে কামড় দেয়, যে সাপেই কামড় দিক, তাহলে নিকটস্থ হাসপাতালে যত দ্রুত যাওয়া যায় তত মঙ্গল হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।